যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চলার দাবি নাকচ ইরানের। সংলাপে শেষ সুযোগ হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে তেহরানের দর কষাকষি। ইসরায়েলি বাহিনী গাজা ত্যাগের আগে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান ট্রাম্পের শান্তি পরিষদে। উপত্যকায় নতুন হামলায় অন্তত 2 ফিলিস্তিনির প্রাণহানি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। দুদেশের 22 বেসামরিক নাগরিক নিহত, আহত প্রায় অর্ধশত। কিয়েভ থেকে ছোড়া 1000 ড্রোন প্রতিহতের দাবি মস্কোর। সেউতায় অভিবাসী ঝড়ের পর ইউরোপ জুড়ে রাজনৈতিক টানাপোড়েন। কয়েক হাজার আটকা। মরক্কোর বিরুদ্ধে সীমান্ত শিথিল করার অভিযোগ স্পেনের, অস্বীকার রাবাতের। আমেরিকার সাথে কোনো আলোচনা নয়, সাফ জানিয়েছে ইরান। হরমুজ নিয়ে ওমানের সাথে বৈঠক। ট্রাম্পকে কেন পাত্তাই দিচ্ছে না খামেনির দেশ। সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়েও মোস্তফা খামেনির খোঁজ পাচ্ছে না আমেরিকা ও ইসরায়েল। কোন কৌশলে ধরাছোঁয়ার বাইরে ইরানের সর্বোচ্চ নেতা। ব্যাপক রক্তপাত আর সহিংসতায় উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর। নির্বাচনী সংঘর্ষের পেছনে ভারতকে কেন দায়ী করা হলো। ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর হামলার হাত থেকে বেঁচে গেল বলে দম্ভের সাথে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হচ্ছে। তবে তাঁর এই দাবি নাকচ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে হরমুজ ইস্যুতে ওমানের সাথে তেহরানের আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, তেল আবিবকে অন্ধকারে রেখে হলেও তেহরানের সাথে মিটমাট করতে মরিয়া ট্রাম্প। কিন্তু কেন? হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান ছাড় না দিতে অনড় থাকায় আদৌ কি হবে কোনো শান্তি আলোচনা? কি বলছেন বিশ্লেষকরা? 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু। এরপর গত 6 মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। এর মধ্যেই কয়েক দফায় দুই পক্ষের শান্তি সমঝোতা আর যুদ্ধবিরতি হলেও স্থায়িত্বকাল ছিল খুবই স্বল্প। আবার শুরু হয়েছে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার দুতেয়ালি। মূলত মার্কিন বাহিনীর অস্ত্রের ভান্ডারে টান পড়ার খবর ফাঁস আর ইরানের পক্ষ থেকে নজিরবিহীন পাল্টা হামলার হুমকির পরপরই শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পেরে সুশীল বক্তব্য দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ হত্যার দৃশ্য আর দেখতে চান না, এসবে আগ্রহ নেই। ইদানিং এমন কথাও বলে বেড়াচ্ছেন তিনি। এসব কি শুধুই কথার কথা? আলোচনা শুরু হচ্ছে কবে? পরম মিত্র ইসরায়েলকে নাখোশ করে এগোতে পারবেন কি ট্রাম্প? 3টি প্রধান পক্ষ হামলা থামানোর অনুরোধ করেছে। সত্যি বলতে ইরানও খুব জোরালো অনুরোধ করেছিল। তেহরান বলেছে তারা এখনই চুক্তি করতে চায়। আমি জানি না তারা কি বলে, কারণ অনেক সময় তারা আমাকে এক কথা বলে আর বাইরে বলে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের পরিকল্পনা ছিল, যা তাদের জন্য খুবই দুর্যোগপূর্ণ হতো। সত্যি বলতে কি, সৌদি আরবও চায়নি এমন হোক। শান্তির খোঁজে ইরান ওয়াশিংটনের মধ্যস্থতা এবারও ব্যর্থ হলে ভয়াবহ হামলায় ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের একতরফা দাবি অস্বীকার করে তেহরান জানিয়েছে, যুদ্ধ থামাতে কোনো অনুরোধই করা হয়নি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইন প্রণেতা হাসান ঘাশাভি জানিয়েছেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানও এই সমঝোতা স্মারকের শর্তগুলো মানার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। জনগণকে আশ্বস্ত করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলো মেনে চলার জন্য শত্রুপক্ষকে বাধ্য করা হবে। এবারও আলোচনার বগির লাইনে ওঠার আগেই টানাপোড়েন শুরু হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এরই মধ্যে ওমানের সাথে সমঝোতার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানিয়েছেন, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সমঝোতা হয়েছে। এটি উত্তর বা দক্ষিণ দিকের পথ হবে না, এটি এমন এক পথ হবে যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে আর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষিত রাখবে। অবশ্য এখানে একটি কিন্তু রেখে দিয়েছেন বাঘাই। বলেছেন, এ ধরনের সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালীটি আবার খুলে দেয়া হচ্ছে। বর্তমানে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না, আলোচনা হচ্ছে ওমানের সাথে। যেমনটা আমি বলেছি, আগামী দিনগুলোতে বিদেশ থেকে আসা কোনো প্রতিনিধি দলকে আতিথেয়তা দেওয়ার কোনো কর্মসূচি আমাদের নেই। আবার আমাদের নিজেদেরও কোথাও আতিথেয়তা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর এই মন্তব্যে ইরানের সাথে ট্রাম্পের সমঝোতার আলোচনার জোরালো দাবি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তেহরান আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজে অচলাবস্থার দায় একমাত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের, অন্য কোনো দেশের না।
হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ছাড়াও একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ইরানে হামলা থামানো আর শান্তি আলোচনায় ফেরার সিদ্ধান্তটি ইসরায়েলকে ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি বৈঠকের সপ্তাহ না যেতেই শান্তির পক্ষে ঝাঁপিয়ে পড়ে ওয়াশিংটন, যা কোনোভাবেই হজম হচ্ছে না তেল আবিবের। ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হামলা থামানোর বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে সন্দেহ হচ্ছিল। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেছেন, এই বিষয়ে ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কি ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে হুঁশ ফিরছে আমেরিকার? নীরবে একঘরে হয়ে পড়ছে কি ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েল? ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি সতর্ক করে বলেন, 5 মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটানোর এটি শেষ সুযোগ। কিন্তু আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছে তেহরান। একটি চুক্তি করতে ইরানের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের 5 মাস পর তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আলোচনা এই মুহূর্তেও চলছে। বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ অন্যান্য দেশের অনুরোধে পক্ষগুলো আলোচনা করছে। যদিও ইরানের দাবি কোনো ধরনের আলোচনা হচ্ছে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত নেই। আগামী দিনগুলোতে বিদেশি প্রতিনিধি দলকে আতিথ্য দেয়া বা বিদেশে আলোচক পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই বলেও সাফ জানান বাঘাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, তারা একমাত্র ওমানের সঙ্গে আলোচনা করছে। এই আলোচনার বিষয় হলো বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভাগাভাগি করার পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকার কথা ইরান অস্বীকার করার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষুব্ধ পোস্টে তিনি ঘোষণা করেন, একটি চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্যভাবে কপট বলে অভিহিত করেন এবং দাবি করেন তারাই একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিল। এর আগে চুক্তির জন্য ট্রাম্প আঞ্চলিক শক্তি ও তেহরানের অনুরোধের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত করেন। ইরানকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো পরিকল্পনাই অবশিষ্ট নেই। এবার তেহরানের উপর চাপ বাড়াতে নতুন সৃজনশীল কৌশল খুঁজছে মার্কিন সামরিক বাহিনী। এজন্য সেনা বিশ্লেষকদের কাছ থেকে সরাসরি নতুন আইডিয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। একই সঙ্গে সামরিক হামলা বাড়ানো নাকি আলোচনায় ফেরা, এই দুই পথের মধ্যে কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানকে কোনোভাবেই কাবু করতে পারছে না যুক্তরাষ্ট্র। একের পর এক হামলার পরও ঠায় দাঁড়িয়ে খামেনি প্রশাসন। এবার মার্কিন সামরিক বাহিনীর ঝুলিতে তেহরানকে হারানোর আর কোনো পরিকল্পনাই অবশিষ্ট নেই। আর এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে অস্ত্র সংকটে ভুগছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নতুন কৌশলের খোঁজে নেমেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে ইমেইল পাঠিয়ে ইরানকে চাপ ও শাস্তি দেওয়ার নতুন সৃজনশীল এবং অপ্রচলিত উপায় খুঁজে বের করার আহ্বান জানান। এমন ইমেইল ভিত্তিক মতামত আহ্বানকে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালেও তেহরানকে আলোচনা টেবিলে ফেরানো সম্ভব হয়নি। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়নেও বলা হয়েছে, শুধু বিমান হামলা চালিয়ে ইরানের অবস্থান বদলানো কঠিন। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনও স্বীকার করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও সংকট রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলার পরিকল্পনা বিবেচনা করছে। তবে সামরিক সূত্রগুলোর মতে, এসব স্থাপনা এত গভীরে যে শুধু ক্ষেপণাস্ত্র ও বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। কার্যকরভাবে ধ্বংস করতে হলে স্থল সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে, যা বড় ধরনের ঝুঁকি এবং রাজনৈতিক অত্যন্ত স্পর্শকাতর সিদ্ধান্ত। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ঘোষণা সত্ত্বেও উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সপ্তাহ জুড়ে নিহতের সংখ্যা 26-এ পৌঁছেছে। এদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের রূপরেখা ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান জোরদার করেছে।
উপত্যকার আবাসিক এলাকা, বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া তাঁবু, বেসামরিক যানবাহন এবং ফিলিস্তিনিদের সমাগম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন, বোর্ড অফ পিস গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং একই সঙ্গে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। হামাসের নিরস্ত্রীকরণ এবং পরবর্তীকালে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য সদ্য ঘোষিত রোডম্যাপ নিয়ে গাজাবাসী ও বিশ্লেষকরা স্বস্তি এবং সংশয় দুটোই প্রকাশ করেছেন। ট্রাম্প উল্লেখ করেছেন, এই চুক্তিতে ইসরায়েল খুবই খুশি, যদিও ইসরায়েলি গণমাধ্যম চুক্তির শর্তাবলী নিয়ে উল্লেখযোগ্য আপত্তি ও অসন্তোষের কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস না করা পর্যন্ত গাজায় থাকা ইসরায়েলি সেনারা সরবে না। অন্যদিকে হামাস জোর দিয়ে বলছে, তাদের অস্ত্র সংক্রান্ত চুক্তির অংশটি বাস্তবায়ন শুরু করার আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। তীব্র গরমে নাজেহাল গাজার হাজারো বাস্তুচ্যুত পরিবার। প্লাস্টিক ও নাইলনের অস্থায়ী তাঁবুগুলোতে দুর্ভোগ আরও বেড়েছে। অসহনীয় গরম, বিশুদ্ধ পানির সংকট আর মশা মাছির উপদ্রবে মানবেতর দিন পার করছেন উপত্যকার লাখো বাসিন্দা। সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, এমন পরিস্থিতিতে পানি শূন্যতা এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। একদিকে ইসরায়েলি বর্বরতা, অন্যদিকে প্রকৃতির বিরূপ আচরণ, এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি গাজাবাসী। গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় নাজেহাল উপত্যকার হাজারো বাস্তুচ্যুত পরিবার। গরমে অস্থায়ী তাঁবুগুলো যেন পরিণত হয়েছে উত্তপ্ত চুল্লিতে। ফলে স্বস্তি ছাড়াই পরিবারগুলো ঘুমহীন রাত ও দম বন্ধ করা দিন পার করতে বাধ্য হচ্ছে। এসব অস্থায়ী তাঁবু প্লাস্টিক ও নাইলনের তৈরি, যা দিনের বেলায় তাপ আটকে রাখে এবং বাতাস চলাচলের তেমন কোনো সুযোগ থাকে না। এমন পরিস্থিতিতে অনেক পরিবার ঘন্টার পর ঘন্টা তাঁবুর বাইরে সময় কাটাচ্ছেন। তীব্র গরম থেকে সন্তানদের একটু স্বস্তি দিতে কার্ডবোর্ড দিয়ে বাতাস করেন অনেকে, আবার কখনো বালতির পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করেন। গরমের সঙ্গে যুক্ত হয়েছে মশা মাছি ও নর্দমা থেকে উঠে আসা তেলাপোকার উপদ্রব। একই সঙ্গে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধার অভাবে দুর্ভোগ আরো বেড়েছে। আমার সন্তানরা খুব কষ্টে আছে, আমরা রাতে ঘুমাতে পারি না, সারা রাত এভাবেই বসে কাটাতে হয়। এর সঙ্গে নর্দমা থেকে মশা, মাছি আর তেলাপোকা উঠে আসে। আমাদের পরিস্থিতি অত্যন্ত করুণ। মানবিক সহায়তা সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ বিভিন্ন সংস্থা সতর্ক করে বলছে, এই তীব্র গরমে পানি শূন্যতা, হিটস্ট্রোক, ত্বকের সংক্রমণ, ডায়রিয়া সহ নানা রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 2 বছরের যুদ্ধে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার অধিকাংশ মানুষের ঘরে ফেরার সুযোগ নেই। যুদ্ধবিরতির মাঝে নিরাপত্তাহীনতার সঙ্গে তপ্ত গরমে জীবন কাটাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং সীমান্তে হামলা বন্ধে ইতালির রোমে আজ শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের 7ম দফা সরাসরি আলোচনা। তবে কূটনৈতিক আলোচনার প্রস্তুতির মধ্যেই দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির সম্ভাবনার পাশাপাশি নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। কূটনীতির টেবিলে যখন যুদ্ধ থামানোর চেষ্টা, ঠিক তখনই সীমান্তে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি। এমন বৈপরীত্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রোমে শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের 7ম দফা সরাসরি আলোচনা। 3 দিন ব্যাপী এই বৈঠকে অংশ নেবে লেবাননের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধি দল, একজন আইনি উপদেষ্টা এবং একজন ভূমি জরিপ বিশেষজ্ঞ। আলোচনার মূল বিষয় থাকবে যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলের অব্যাহত হামলা, বসতবাড়ি ধ্বংস এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার। লেবাননের দাবি, জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতা অনুযায়ী ইসরায়েলের সব দখলকৃত এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা। কিন্তু সেই সমঝোতার পরও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিস্ফোরণ, ভূমি পরিষ্কার অভিযান এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ বৈরুতের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় 4,300-র বেশি মানুষ নিহত এবং 12,000-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে আলোচনার আগে ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েল নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের দিকে নতুন করে রকেট হামলার দাবি করেছে। এর জবাবে বৈরুতের দাহিয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবানন ও বৈরুত থেকে এর মধ্যে প্রায় 8 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন লেবানিজ কর্মকর্তারা। স্পেনের সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢলের পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক টানাপোড়েন। হাজারো অভিবাসী ফেরত গেলেও কয়েক হাজার এখনও মানবিক সংকটে আটকা। মরক্কোর বিরুদ্ধে সীমান্ত শিথিল করার অভিযোগ তুলেছে স্পেন, যদিও দেশটি তা অস্বীকার করেছে।
তবে এই সংকটকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আর নতুন করে প্রশ্ন উঠছে ইউরোপের সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন নীতি নিয়েও। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইউরোপের অন্যতম বড় অভিবাসন সংকটে পরিণত হয়েছে স্পেনের সেউতা। মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনের এই ছোট্ট শহরে ঢুকে পড়েন। স্পেন জানায় প্রায় ৬৯,৫০০ জনকে এরই মধ্যে মরক্কোয় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবু ২,৫০০ থেকে ৫,০০০ মানুষ এখনো সেউতায় রয়ে গেছেন। স্থানীয় প্রশাসন জানায় এতে শহরের ২টি অভিবাসী গ্রহণ কেন্দ্র কার্যত ভেঙে পড়েছে। সৈকত, রাস্তা, মসজিদের আশপাশ ও খোলা জায়গায় শত শত মানুষ রাত কাটাচ্ছেন। এ অবস্থায় দেখা দিয়েছে মানবিক সংকট। শত শত অপ্রাপ্তবয়স্ক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সেউতায় আটকা পড়েছে। অনেকেই খাবার, পানি ও নিরাপদ আশ্রয় ছাড়াই সৈকত কিংবা খোলা জায়গায় দিন কাটাচ্ছে। স্থানীয়দের সহায়তায় সামান্য খাবার পেলেও আশ্রয় কেন্দ্রগুলো পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিশুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে মানব পাচারকারী চক্র এরই মধ্যে জেটস্কির মাধ্যমে সেউতা থেকে স্পেনের মূল ভূখণ্ডে অবৈধভাবে মানুষ পারাপারের নতুন রুট চালু করেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে এই বিপর্যয়ের জন্য দায়ী কে তা নিয়েই এখন সবচেয়ে বড় বিতর্ক। সেউতার নেতারা বলছেন এটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত। তাদের অভিযোগ, মরক্কো যদি পুরো ঘটনার পরিকল্পনাকারী নাও হয়, অন্তত সীমান্ত পারাপারকে উৎসাহিত করেছে। স্পেনের গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নেও বলা হয়েছে মরক্কো সরাসরি পরিকল্পনা না করলেও সীমান্ত নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল করেছিল। তবে মরক্কো সব অভিযোগ অস্বীকার করে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মানব পাচারকারী চক্র এবং স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভুল ব্যাখ্যার কারণেই হাজারো মানুষ সীমান্তে ভিড় জমিয়েছিল। সংকটটি ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। ইতালি, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ ২২ দেশের নেতা সীমান্ত নিয়ন্ত্রণ আরো কঠোর করার দাবি তুলেছেন। মঙ্গলবার এই সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছেন ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অবস্থান জানতে মরিয়া হয়ে মাঠে নেমেছে মার্কিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক সাইবার প্রযুক্তির সাহায্যও তার কোনো কুলকিনারা মিলছে না। তারপরও কেন খুঁজে পাচ্ছে না মুস্তফা খামেনিকে? কোন কৌশলে এখনো বেঁচে আছেন তিনি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর সামনে এখন এক অভূতপূর্ব ধাঁধা ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। স্যাটেলাইট, সাইবার নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক সব প্রযুক্তি হার মানছে তাকে খুঁজে বের করতে গিয়ে। ৫ মাস হয়ে গেল তিনি জনসমক্ষে নেই, এমনকি ডিজিটাল কোনো মাধ্যমেও নেই তার উপস্থিতি। তাকে খুঁজে বের করার গোপন অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বর্তমানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের সিআইএর মূল তৎপরতাই এটি। কিন্তু হন্যে হয়ে সব চষে ফিরলেও কোনো লাভ হচ্ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর না করে তিনি ফিরে গেছেন বহু পুরনো যোগাযোগ পদ্ধতিতে। মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা ইন্টারনেট ভিত্তিক কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার না করায় সিআইএ ও মোসাদ তার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছে না। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ৫ মাস ধরে মোস্তফার কোনো নির্ভরযোগ্য ডিজিটাল ট্রেস পাওয়া যায়নি। বার্তা আদান প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছে বিশ্বস্ত কুরিয়ারদের একটি বহুস্তর বিশিষ্ট নেটওয়ার্ক। একজন কুরিয়ার কেবল নির্দিষ্ট ব্যক্তির কাছে একটি বার্তা পৌঁছে দেয়। পুরো যোগাযোগ ব্যবস্থার চিত্র সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। ফলে একজনকে শনাক্ত করা সম্ভব হলেও পুরো শৃঙ্খল খুঁজে পাওয়া কঠিন। এ কারণেই গোয়েন্দা সংস্থাগুলো এখন প্রযুক্তি নির্ভর নজরদারির চেয়ে মানব সূত্রভিত্তিক তথ্য সংগ্রহকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইরানের ভেতরে থাকা গুপ্তচর, গোপন যোগাযোগ এবং ক্ষমতা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। মোস্তফার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার সবচেয়ে কার্যকর পথ এখন এমন কাউকে খুঁজে বের করা যার সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। মোস্তফার পিতা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করতে সাইবার গোয়েন্দা সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তেহরানের ট্রাফিক ক্যামেরা, খামেনির নিরাপত্তা বহরের চলাচল এবং বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেই তার গতিবিধি সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু মোস্তফার ক্ষেত্রে সে কৌশল অকার্যকর হয়ে পড়েছে। এদিকে তার দীর্ঘ অনুপস্থিতি ঘিরে নানান জল্পনাও ছড়িয়ে পড়ছে। কেউ মনে করছেন তিনি গুরুতর আহত অবস্থায় রাজধানী তেহরানের ভূগর্ভস্থ কোনো নিরাপদ বাংকারে অথবা কোম শহরের আশপাশের সুরক্ষিত স্থাপনায় অবস্থান করছেন। আবার কিছু গোয়েন্দা বিশ্লেষক প্রশ্ন তুলছেন তিনি আদৌ জনসমক্ষে আসার মতো অবস্থায় আছেন কিনা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বডি ডাবল ব্যবহারের সম্ভাবনাও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
মোসাদের সাবেক কয়েক কর্মকর্তা মনে করেন আধুনিক প্রযুক্তি দিয়ে সব রহস্যের সমাধান সম্ভব নয়। গাজায় জিম্মিদের অবস্থান শনাক্ত করার ক্ষেত্রেও অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা প্রত্যাশিত ফল দেয়নি। একই ঘটনা এখন দেখা যাচ্ছে মোস্তফা খামেনিকে ঘিরেও। তাই এখন মূল চাবিকাঠি হয়ে উঠেছে মানুষের সংগৃহীত তথ্য বা হিউম্যান ইন্টেলিজেন্স। সহজ কথায় গুপ্তচর মাঠে নামানো।